সংসদে বাজেট পাশ, কাল থেকে শুরু কঠিন বাস্তবায়নের যাত্রা। তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অর্থ বছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা, সুদহার থাকছে আগের মতোই। রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ সবাইকে সাথে নিয়ে মোকাবিলা করা হবে, জানালেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ডিজিটাল পদ্ধতিতে সহজ করার আশা। এবং ২,২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা চসিকের। জলাবদ্ধতা নিরসনে বরাদ্দ রাখা সহ মশক নিধন খাতে গুরুত্ব। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক। এবারে পুরো খবর। দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষে পাশ হলো ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট। কাল থেকে শুরু হচ্ছে নতুন অর্থ বছর। মঙ্গলবার বিকেলে নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে সংসদে পাশ হয় বাজেট। ১ জুলাই থেকে শুরু হয়ে বিভিন্ন পক্ষের দাবি আর সমালোচনার মুখে বাজেটে আনা হয়েছে ৬৪টি সংশোধনী, যাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তবে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। বিল ২০২৬ সংসদে পাশ করা হোক। রীতি অনুযায়ী জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। তারপর কণ্ঠভোটে পাশ হয় সেই বিল, যার মধ্য দিয়ে চূড়ান্ত হয় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। নির্দিষ্টকরণ বিল ২০২৬ সংসদে পাশ হলো। ২০ বছর পর বিএনপি সরকারের প্রথম বাজেট, তাই অর্থনীতি পুনরুদ্ধারের এই রূপরেখা প্রণয়নে বেশ সতর্ক ছিলেন অর্থমন্ত্রী। ৯.৫ লাখ কোটিরও বেশি অর্থ ব্যয়ের সেই পরিকল্পনা প্রশংসিত হয় বিভিন্ন মহলে। তবে কম হয়নি সমালোচনাও। ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা, জমি নিবন্ধনে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ, এমন কিছু বিষয়ে একমত ছিলেন না অনেকে। তাই জন আকাঙ্ক্ষা বিবেচনায় পরে সংশোধন করা হয় এসব সিদ্ধান্ত। অর্থ বিলটা যখন পাশ হলো তখন দেখতে পেলাম অনেকগুলো নতুন জিনিস যেগুলো বিলে ছিল না সেগুলো কিন্তু আনা হলো, মানে সাধারণ জনগণের কথা মাথায় রেখে। বিশেষ করে ক্যাপিটাল মার্কেটের জন্য তো আমি দেখেছি যে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছিল যেগুলো বিলেই নাই। তবে বাজেটে ৬,৯৫,০০০ কোটি টাকার রাজস্ব আদায় কিভাবে হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তারা বলছেন ২,৪৩,০০০ কোটি টাকার বাজেট ঘাটতি পূরণে সরকারের ঋণ নির্ভরতা বাড়লে ক্ষতির মুখে পড়বে বেসরকারি বিনিয়োগ। বর্তমান বাস্তবতায় এত বড় রেভিনিউ টার্গেট আসলে সম্ভব নাকি এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ইকোনমিক গ্রোথ যদি এত স্লো থাকে, মানে হলো আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড স্লথ হয়ে গেছে, তো আপনার ট্যাক্সের ভিত্তিটাই তো হলো আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড। বাজেটের সুষ্ঠু বাস্তবায়নে সরকারি ব্যয় কমিয়ে আনা, সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হোসেন শাহাদাত, নিউজ24, ঢাকা। নীতি সুদহার ১০% অপরিবর্তিত রেখে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক, যেখানে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭% কম। মঙ্গলবার বিকেলে মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর জানান, খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে, অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। নানামুখী সংকটে মন্দা ব্যবসা বাণিজ্য, বিনিয়োগের স্থবিরতায় ব্যাংক ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে ৫.৫%। এমন বাস্তবতায় মঙ্গলবার নতুন অর্থ বছরের প্রথম ৬ মাসের মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক, যেখানে আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে ৬.৮% করা হয়েছে। তবে আগামী বছরের জুন নাগাদ এই হার আবারও ৮% উন্নীত করার আশা বাংলাদেশ ব্যাংকের। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের যে লো প্রবণতা, অর্থাৎ ঊর্ধ্বমুখী কম প্রবণতা, সেই প্রবণতার জন্য আসলে প্রাইভেট সেক্টর ক্রেডিটের যে ডিমান্ড, প্রাইভেট সেক্টর ক্রেডিট নেওয়ার মতো যে কন্ডিশন ইকোনমিতে, সেটা হয়তো অতটা, সেই এপিটাইটটা হয়তো সেরকম ছিল না। বাজারের নগদ টাকার প্রবাহ নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি ৭.৫% নামাতে নীতি সুদহার ১০%ই অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ঋণ সংকট কাটাতে সংকোচনমুখী নীতির পাশাপাশি উৎপাদনশীল খাত, কৃষি ও সিএমএসএমইর জন্য ৬০,০০০ কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ রাখা হয়েছে। পলিসি রেট আমরা 10% রেখেছি এবং যেটা ডিপোজিট, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি, সেটা ৭.৫% এবং স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি 11.৫%। এটা গত দুইটা পলিসি স্ট্যান্স ধরে আমরা এরকম রেখেছি।
এ সময় গভর্নর জানান, খেলাপি ঋণ কমাতে ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে কোনো অনিয়ম বা ব্যত্যয় ঘটলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা দুইটা আইন করছি, একটা হচ্ছে মানি লন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। এছাড়া ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ইসলামী ব্যাংকের চলমান সংকট সমাধানে প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান গভর্নর। এটা একটা ব্যাংক, এটা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত, আমরা আইনের বাইরে কিছু করব না। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ, সবাইকে সাথে নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এনবিআর এর বিদায়ী চেয়ারম্যান ও নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে অর্থ বিভাগের কর্মকর্তাদের মত বিনিময়ে এই কথা বলেন তিনি। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সকলে সহযোগিতা করলে ও দায়িত্ব পালন করলে দেশ এগিয়ে যাবে। এ সময় বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, রাজস্ব আদায় চ্যালেঞ্জ হলেও অসম্ভব নয়, ডিজিটাল পদ্ধতিতে কর আদায় সহজ হবে। রাজস্ব আদায়টাও সততা, আন্তরিকতার সাথে, দক্ষতার সাথে সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকবো। আমি কোনো চ্যালেঞ্জ দেখি না, আমি দেখি যে আমাদের সামনে অপার সম্ভাবনা রাষ্ট্রের সামনে। রাজস্ব চ্যালেঞ্জিং, ডেফিনেটলি আগামী বছর 6,04,000 কোটি টাকা আদায় করা চ্যালেঞ্জিং হবে, কিন্তু অসম্ভব না। 2026-27 অর্থ বছরে 2,260 কোটি 24 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এবারের বাজেটে নগরের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে বরাদ্দ রাখা সহ বাজেটে মশক নিধন খাতও গুরুত্ব পেয়েছে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। মঙ্গলবার দুপুরে নগরের থিয়েটার স্টেডিয়াম মিলনায়তনে 2026-27 অর্থ বছরের জন্য 2,260 কোটি 24 লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। একই সঙ্গে 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটও ঘোষণা করেন তিনি। এর পরিমাণ 1,665 কোটি 92 লাখ টাকা। মেয়র বলেন, সামর্থ্যের মধ্যে নগরবাসীকে একটি গ্রিন, হেলদি ও নিরাপদ সিটি উপহার দেওয়ার চেষ্টা করছে সিটি কর্পোরেশন। ইতিমধ্যেই আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা শহরকে একটি সুন্দর জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি, একটি বাসযোগ্য জায়গায়। আশা করি সামনের বছরগুলোতে আপনারা যেভাবে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, ঠিক একইভাবে আপনারা আমাকে এইভাবে সার্বিক সহযোগিতা দিয়ে যাবেন। এইবারের বাজেটে নগরের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্ব দিয়ে 112 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন সিটি মেয়র। খাল খনন, ড্রেন সংস্কার এবং সুইচ গেট নির্মাণের কাজ চলমান রয়েছে। নালা নর্দমায় সেন্সর প্রযুক্তির সংযোজনের পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে দ্রুত সেটা আমরা শনাক্ত করতে পারি এবং সমাধান করতে পারি। বাজেটে মশক নিধন খাতে বরাদ্দ ধরা হয় 25 কোটি টাকা, যা আগে অর্থ বছরে ছিল 9 কোটি টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা কর্মচারীরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা ঘোষণা এবং কর্মী বান্ধব গ্রামীণফোন গঠনেরও প্রস্তাব দেন তারা। মঙ্গলবার গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, 2010 সাল থেকে 2012 সালের মধ্যে চাকরি ছেড়ে যাওয়া শতাধিক কর্মীর প্রায় 33 কোটি 84 লাখ টাকার বকেয়া এখনও পরিশোধ করা হয়নি। দ্রুত পাওনা পরিশোধের দাবি জানিয়ে 6 দফা প্রস্তাবও তুলে ধরেন তারা। তাদের ভাষ্য, এটি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, শ্রমিকের ন্যায্য অধিকার ও গ্রাহকের স্বার্থ এবং টেকসই টেলিযোগাযোগ খাত নিশ্চিত করতেই এই উদ্যোগ। প্রযুক্তি ও চিপ খাতের হাত ধরে রেকর্ড উত্থান হয়েছে এশিয়ার শেয়ার বাজারে। তবে শক্তিশালী ডলারের কারণে এর বিপরীত চিত্র মুদ্রা ও পণ্য বাজারে। গত 4 দশকের সর্বনিম্নে নেমেছে জাপানি ইয়েন। পাশাপাশি 1 দশকের মধ্যে সবচেয়ে বড় দরপতন হয়েছে স্বর্ণের। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে ব্যারেল প্রতি $72.49 নেমেছে। তবে বাজার ঊর্ধ্বমুখী থাকায় মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা, যার ফলে শুধু দক্ষিণ কোরিয়ার বাজার থেকেই $1,730 কোটি তুলে নিয়েছেন বিদেশিরা। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।